কথা বলেন। আমি লাভের উপপাদ্যের চ্যাপ্টারের কিছু জিনিসপত্র ওগুলো বলছি, দেখো এগুলো এমসিকিউর জন্য মনে রাখতে হয় আর কি। তাহলে লামির উপপাদ্য এখান থেকে আবার বল ত্রিভুজের বিপরীত সূত্র আছে, হ্যাঁ, বল ত্রিভুজ সূত্র আছে, আর একটা আছে বল ত্রিভুজের বিপরীত সূত্র। বল ত্রিভুজের বিপরীত সূত্র লামির উপপাদ্য, বল ত্রিভুজের সূত্র, বল ত্রিভুজের বিপরীত সূত্র, ঠিক আছে। তো সরাসরি লামির উপপাদ্য আমি দেখলাম কিছু এমসিকিউ, সরাসরি লামির উপপাদ্য নিম্নের কোনটি, এটা এসছে, রাইট। তো সেক্ষেত্রে অবশ্যই একটা বিন্দুতে লামির উপপাদ্য সেখানে কাজ করে যদি একটা বিন্দুতে ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর তিনটা বল থাকে, রাইট। লামির উপপাদ্য প্রয়োগ করতে গেলে কি কি থাকতে হবে শোনো, সমতলীয় তিনটি বল, সমতলীয় হতে হবে, তিনটা বল থাকতে হবে, একটা বিন্দুতে ক্রিয়াশীল থাকতে হবে, সমতলীয় হতে হবে, একটি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, একটি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, সমতলীয় হতে হবে, একটি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, তিনটি বল থাকতে হবে। কয়টি বল? তিনটি বল থাকতে হবে। ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল হতে হবে, ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল থাকতে হবে, ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল থাকতে হবে, ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল থাকতে হবে। তাহলে লামির উপপাদ্য প্রয়োগ করতে গেলে ডেফিনেটলি এই ঘটনাটা ঘটতে হবে, রাইট। এবং প্রশ্নে উল্লেখ থাকতে হবে ভারসাম্য সৃষ্টি করতে হবে বা স্থির থাকবে, ভারসাম্য সৃষ্টি করবে, ভারসাম্য সৃষ্টি করবে, ভারসাম্য সৃষ্টি করবে। তাহলে সমতলীয় হতে হবে, একটি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, তিনটি বল ক্রিয়াশীল হতে হবে, ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল হতে হবে এবং ভারসাম্য সৃষ্টি করতে হবে। এই ক্ষেত্রে লামির উপপাদ্য কাজ করে, রাইট। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে প্রত্যেকটা বলের মান হবে অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। তাহলে উপপাদ্যটা হচ্ছে পি যখন নিবা পি এর অপোজিট কোণের সাইনের সমানুপাতিক। তাহলে পি এর অপোজিট মানে কি? কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন কিউ অ্যান্ড আর, এটা মাথায় রাখলেই হবে। দিস ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন অফ কিউ বাদে অপর দুটা বলের মধ্যবর্তী কোণ। তাহলে অপর দুটা বল কে? পি অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড আর ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন অফ, বলো অপর দুটা বলের মধ্যবর্তী কোণ কি হবে? তাহলে সাইন অফ কিউ অ্যাঙ্গেল কিউ অ্যান্ড পি, অ্যাঙ্গেল বিটুইন কিউ অ্যান্ড পি। তোমার এইভাবে এসছে যে নিম্নের কোণটি লামির উপপাদ্য, এই যে এটা দিয়ে দেওয়া আছে, রাইট।
তাহলে লামের উপাদ্য কাজ করে কখন? তিনটা বল হতে হবে সমতলীয়, একটা বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা বরাবর ক্রিয়াশীল হতে হবে, ভারসাম্য সৃষ্টি করতে হবে, তবেই এই সূত্রটা খাটে। রাইট? আচ্ছা, এবার আসো যদি এমনটা হয়, কয়েকটা কেস, তিনটা কেস আছে লামের উপাদ্যের জন্য, মানে ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজের মনে করো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আই যদি অন্তকেন্দ্র হয়, আই যদি অন্তকেন্দ্র হয়, রাইট? এটা এ, এটা বি, এটা সি। আই এ বরাবর যদি পি বল ক্রিয়াশীল হয়, আই বি বরাবর যদি কিউ বল ক্রিয়াশীল হয়, আই সি বরাবর যদি আর বল ক্রিয়াশীল হয়। মুখস্থ রাখতে হয় কিন্তু এগুলো, প্রমাণ তো করা এখন সম্ভব না, যেহেতু এমসিকিউ এভাবেই আসে আর কি। তাহলে অন্তকেন্দ্র থেকে শীর্ষবিন্দু বরাবর যদি তিনটা বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করে, রাইট? তাহলে লেখো অন্তকেন্দ্র হতে শীর্ষবিন্দু বরাবর তিনটি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করলে, অন্তকেন্দ্র হতে শীর্ষবিন্দু বরাবর তিনটি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করলে ভারসাম্য সৃষ্টি করলে দেখো পি ডিভাইডেড বাই হবে কি জানো? পি বলটা কোন শীর্ষবিন্দু বরাবর? কজ অফ ওই কোণের অর্ধেক। মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কিউ ডিভাইডেড বাই কজ অফ বি বাই 2, আর ডিভাইডেড বাই কজ অফ সি বাই 2। এটা আসে অপশনে, এটা থাকে অপশনে, অথবা এইভাবে থাকে পি ইজ টু কিউ ইজ টু আর, এটা ইকুয়াল টু, ঠিক আছে, কজ এ বাই 2 ইজ টু কজ বি বাই 2 ইজ টু কজ অফ সি বাই 2। এটা হতে পারে, কি বোঝা গেছে? ক্লিয়ার? এভাবে প্রমাণে থাকে, মুখস্থ রাখতে হবে। এটা কিভাবে এমনি মুখস্থ না রাখাই দরকার আসলে, কারণ এগুলো মনে রাখতে পারবা না, অতগুলো সময় তো নাই ওখানে। তাহলে অন্তকেন্দ্র কথা দেখলেই তুমি বলবা পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়াল টু কজ এ বাই 2 ইজ টু কজ বি বাই 2 ইজ টু, কিন্তু পড়ে নিবা। কিন্তু পি কিউ আর বলতে দেখা গেল পি বলটা আছে ও আই বি বরাবর, তাহলে পি ডিভাইডেড বাই কজ বি বাই 2 হবে, কিন্তু মানে পি বলটা যে শীর্ষবিন্দু বরাবর আছে সেই শীর্ষ কোণের অর্ধেক, অর্ধেকের কোসাইন, রাইট? নইলে কিন্তু আবার ভুল হবে, কারণ উলট পাল্ট করে দিতে পারে, যে ছেলেমেয়েরা মুখস্থ করে আসবে তার একটু চেঞ্জ করে দিই, কে ঠিক কিনা বলো? আচ্ছা, ক্লিয়ার? এটা এখন এখানে আরো কিছু কথাবার্তা আছে, যেমন বইয়ে এরকম আছে পি স্কোয়ার বাই কজ স্কোয়ার এ বাই 2 বর্গ যদি করি, 2 যদি নিই, তাহলে এখানে হবে 1 প্লাস কজ এ। কারণ আমি যদি এগুলোতে স্কোয়ার করি, স্কোয়ার করি, স্কোয়ার করি, এখানে যদি 2 নিই, 2 নিই, 2 নিই, 2 কজ স্কোয়ার এ বাই 2 মানে 1 প্লাস কজ এ। এটা ইকুয়াল টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কজ বি ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কজ অফ সি। এগুলো লেখা দরকার না, এগুলো মনে থাকবে না রে পাগলা, আমি অন্য একটা জিনিস দেখাবো। তাই অ্যাকচুয়ালি এখানে পি স্কোয়ার ডিভাইডেড বাই কজ এর মান যদি বসাও, তাহলে এখানে আসলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস বি সি, এটা কজ এর সূত্র ত্রিকোণমিতিতে ছিল, ত্রিভুজের গুণাবলীতে।
এটা ইকুয়াল টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কস বি মানে হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ডিভাইডেড বাই 2ca। এটা ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এ বি। এগুলোকে সিম্পলিফাই করে ফাইনালি যেটা নিয়ে আসা যায় সেটা লিখে রাখি, এগুলো তো আর আসবে না, রাইট? এই লসাগু করার পর উল্টে দিতে হয়, গুণটুন করে আবার সূত্র ফেলতে হয়। তো ফাইনালি যেটা আসবে পি স্কোয়ার ডিভাইড বাই এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। এইটা মনে রাখতে হয় লাস্টেরটা, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি। এটা ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। অর্থাৎ দেখো পি স্কোয়ার ডিভাইডেড বাই, অর্থাৎ পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইস টু আর স্কোয়ার, এটা ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইস টু বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইস টু সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। দেখো বলগুলো বাহুগুলোর দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত। যখন অন্তকেন্দ্র থেকে বিপরীত বাহুর উপরে বিপরীত শীর্ষবিন্দু বরাবর পি কিউ আর মানে 3টি বল ক্রিয়াশীল থাকে, তাদের বর্গের অনুপাতগুলো বাহুর দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত। বলো বাহুর দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত কিনা, রাইট? এটাকে আরেকভাবে মনে রাখা যায়, যেমন দেখো এখান থেকে আমি লিখবো এবার পি স্কোয়ার ডিভাইডেড বাই, আরেকটু সুন্দরভাবে লিখি, এ ইন্টু, এটাকে লেখা যায় বি প্লাস এ প্লাস বি প্লাস সি মাইনাস টোয়াইস এ। দেখো এই জিনিসটাকে, ঠিক না? এটা মানে আবার পরিসীমা 2s মাইনাস 2a, 2 কমন নেওয়া যায়, তাহলে s মাইনাস এ, 2 তো সবগুলো থেকেই থাকবে, তাহলে কাটা যাবে, তাহলে a ইন্টু এস মাইনাস এ, এটা মনে রাখো, a ইন্টু এস মাইনাস এ। এখানে তো অ্যাকচুয়ালি হতো 2s মাইনাস 2a, 2টা কমন যাবে, যেহেতু অনুপাত প্রত্যেকটা জায়গা থেকে কি কাটা যাবে, 2 কাটা যাবে। এটা ইকুয়াল টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই বি ইন্টু এস মাইনাস বি, এটা মনে রাখা সব থেকে সহজ। এটা ইকুয়াল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই সি ইন্টু এস মাইনাস সি। এস মানে অর্ধ পরিসীমা, ঠিক না বলো? তাহলে অন্তকেন্দ্রের ক্ষেত্রে আমার যদি বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকে, তোমাকে বললো যে একটা ত্রিভুজের 3টা বাহু দৈর্ঘ্য অমুক তমুক আর সমুক, ঠিক আছে? অন্তকেন্দ্র হতে 3টি শীর্ষবিন্দু বরাবর 3টি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করলে বল 3টির বর্গের অনুপাত কত? বল 3টির বর্গের অনুপাত কত? এই যে বাহুগুলো নেত দৈর্ঘ্য দেওয়াই আছে, অর্ধ পরিসীমা ঠাস করে বের করে নেব আমি, ঠিক না বলো? মনে করো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3, 5, 7, ধরে নাও 3, 5, 7, তাহলে 3, 5, 7 যদি দেওয়াই থাকে, তাহলে অন্তকেন্দ্র থেকে শীর্ষবিন্দু বরাবর 3টা বল ক্রিয়া করতেছে, তার মানে এর মান 3, বি এর মান 5, সি এর মান 7, অর্ধ পরিসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করা যাবে, এই মানগুলো বের করা যাবে না, ঠিক আছে? তো সরাসরি এইভাবে থাকে যে পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইস টু আর স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? তাহলে পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইস টু আর স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, এরকম প্রশ্ন থাকে। তাহলে তোমাকে হয় এটা মনে রাখতে হবে, না তবে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এস ইন্টু এস মাইনাস এ ইস টু এস ইন্টু এস মাইনাস বি ইস টু সি, সরি বি ইন্টু এস মাইনাস বি ইস টু সি ইস টু এস। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা দিতে এমসিকিউ দেবে, ঠিক আছে? তাহলে অন্তকেন্দ্রের কাহিনী গেল এটা কিন্তু, ঠিক আছে? একটা হচ্ছে পি ইস টু কিউ ইস টু আর, এই যে এটা মনে রাখবা,
এটা মনে রাখবা, তারপরে মনে রাখবা এটা, তারপরে ফাইনালি এটা। তাহলে তিনটা অন্তকেন্দ্রের ক্ষেত্রে। ওকে, পি ইস টু কিউ ইস টু আর, এটা ইকুয়াল টু cos a by 2 is to cos b by 2 is to cos c by 2, অথবা p square is to q square is to r square equal to a into b plus c minus a is to b into c plus a minus b is to চক্রক্রমিক ভাবে ঘোরে is to c into a plus b minus c, অথবা এটা ইকুয়াল টু s in sorry a into s minus a is to b into s minus b is to c into s minus c, s হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে অন্তকেন্দ্রের ক্ষেত্রে এইটা হয়েছে। পরিসীমা দিয়ে সাধারণত দেখা যায়নি, প্রথমটা আসে বেশি সরাসরি, যে ছেলেমেয়েরা পড়ে এসছে কিনা একটু দেখি। আই ভিশন, এগুলো আই ভিশনে অ্যান্সার করা, যে তুমি তো এই অঙ্কটা ফাইনাল পরীক্ষার জন্য অনেকবারই প্রমাণ করেছো, তখন চিন্তা করে যে এরা কতটুকু মনে আছে, মানে মনস্তাত্ত্বিক বিষয় বোঝার জন্য আর কি। তো যাই হোক, কথা সেটা না, আসলে কথা হচ্ছে তাহলে অন্তকেন্দ্রের কাহিনী শেষ। এবার আসো পরিকেন্দ্র। পরিকেন্দ্র থেকে যদি শীর্ষবিন্দু বরাবর ক্রিয়া করে, পরিকেন্দ্র টু শীর্ষ, এ বরাবর তিনটা বল যদি ক্রিয়া করে, ঠিক আছে। অর্থাৎ ফিলিংসটা হচ্ছে এরকম, এই হচ্ছে বৃত্ত, এর ভিতরে একটা ত্রিভুজ, এটা হচ্ছে পরিকেন্দ্র, রাইট। পরিকেন্দ্র থেকে যদি এ বরাবর পি বল ক্রিয়াশীল হয়, এ বরাবর কিউ বল ক্রিয়াশীল হয়, আর এ বরাবর আর বল ক্রিয়াশীল হয়, পি কিউ আর। এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু, ঠিক আছে। এখানে যেটা হবে পি ইস টু কিউ, মুখস্থ রাখবে ভাইজান, এগুলো বইয়ের অঙ্ক তুলে দিচ্ছে আমি। পি ইস টু কিউ ইস টু আর, পি কোণ শীর্ষ বরাবর এ, ওই কোণের দ্বিগুণ কোণের সাইন হয়, সাইন টু এ ইস টু সাইন টু বি ইস টু সাইন টু সি। পরিকেন্দ্রের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, অন্তকেন্দ্রের ক্ষেত্রে একরকম মনে রেখেছো, পরিকেন্দ্রের ক্ষেত্রে একরকম মনে রাখতে হবে, ঠিক আছে। কারণ এই কোণটা হয় পাগলারা, এই কোণটা হয় পাই মাইনাস টোয়াইসে, এগুলো মনে রাখলেও হয় পাই মাইনাস, কারণ আমরা জানি যে এই যে কেন্দ্রস্থ কোণ একই চাপের উপরে দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, টোয়াইসে, সরি সব পাই কেন হবে, শুধু টোয়াইসে, এখানে হচ্ছে টোয়াইসে, এটুকু হচ্ছে টোয়াইস। এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই বৃত্তস্থ কোণের কি হবে, তাহলে এই কোণটা কি হবে, এই কোণটা কি হবে। তো আমি লাইনের উপর কি জানি, পি ডিভাইডেড বাই অপোজিট কোণের সাইন, কিউ ডিভাইডেড বাই অপোজিট কোণের সাইন, আর ডিভাইডেড বাই অপোজিট কোণের সাইন, শেষ। লাইনের উপর তো এটাই বলা হয়েছিল যে একটা বিন্দুতে তিনটা বল থাকতে হবে, ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর থাকতে হবে, ভারসাম্য সৃষ্টি করতে হবে, তাহলে প্রত্যেকটা বলের মান হবে অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। তাই করেছি কিনা বলো, ঠিক আছে। এখান থেকে আরো একটু সিম্পলিফাই করা যায়, এটা ইকুয়াল টু এ কজ এ, স্মল এ কজ এ ইস টু স্মল বি কজ বি ইস টু স্মল সি কজ সি, এটাও আসে অনেক সময়, পি ইস টু কিউ ইস টু আর, মানে এটা কিন্তু এখান থেকেই তৈরি, কারণ সাইন টু মানে টু সাইন এ কজ এ, এটা মানে টু সাইন বি কজ বি, ওটা মানে টু সাইন সি, বলো এর ভিতরে টু সাইন এ কজ এ আছে কিনা, তো এখন বলো সাইন এ মানে তো এ বাই টোয়াইস আর,
ত্রিকোণমিতিতে ছিল a বাই সাইন a ইকুয়াল টু b বাই সাইন b ইকুয়াল টু c বাই সাইন c ইকুয়াল টু টুয়াইস r ছিল না? তাহলে ওগুলো থেকে তো মনে করো আবার কমন জিনিসগুলো কাটা যাবে অনুপাতের ক্ষেত্রে। তাহলে a ইন্টু কস এ থাকবে, b ইন্টু কস বি থাকবে, c ইন্টু কস সি থাকবে। ঠিক আছে? তাহলে পরিকেন্দ্রের ক্ষেত্রে এই দুটা মনে রাখলেই হবে। আরও নিয়ে আসা যায় কস এ আর কস বির মান বসিয়ে ওই তোমার সূত্র অ্যাপ্লাই করে। ঠিক আছে? যেমন এটাই ইকুয়াল টু হয় এরকম a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কজের সূত্র অ্যাপ্লাই করে দেখবা এস টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এস টু, এগুলো বাহুর মাধ্যমে প্রকাশ হচ্ছে কিন্তু, হ্যাঁ, এস টু সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাও পেস টু কেস টু আর। তাহলে এই তিনটা কখন? পরিকেন্দ্র থেকে যখন শীর্ষ বরাবর তিনটা বল ক্রিয়া করে। কে ক্লিয়ার? এবার আসো, যদি আমাদের লম্ব কেন্দ্র হয়, এবার আমরা করব কি লম্ব কেন্দ্র। ঠিক আছে? লম্ব কেন্দ্র থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব বরাবর ক্রিয়াশীল হয়, এবারে কিন্তু শীর্ষ বরাবর হবে না, বিপরীত বাহুর উপর শীর্ষে। এই দেখো, এই হচ্ছে একটা ত্রিভুজ। লম্ব কেন্দ্র মানে কি? তিনটা শীর্ষবিন্দু থেকে বাহুগুলোর উপর লম্ব টানলে তারা যে বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? এটা হচ্ছে লম্ব কেন্দ্র। ওকে? তাহলে লম্ব কেন্দ্র থেকে বিপরীত বাহুর উপর লম্ব বরাবর তিনটা বল ক্রিয়া করবে। এটা হচ্ছে পি বল, এ বরাবর কিউ বল, আর এ বরাবর হচ্ছে কি বল কাজ করবে বলো তো? আর বল। এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। তাহলে লম্ব কেন্দ্র থেকে বিপরীত বাহুর উপর লম্ব বরাবর। ঠিক আছে? লম্ব কেন্দ্র হতে বিপরীত বাহুর উপর লম্ব বরাবর তিনটা বল যদি ক্রিয়াশীল হয়, সেক্ষেত্রে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু হবে সলিড একবারে সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি। এটা সব থেকে সহজ মনে রাখো, সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি। বিকজ এই কোণটা হয় পাই মাইনাস এ রে পাগলারা, এটা পাই মাইনাস এ, কারণ এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এই দুটার সব ফল হবে 180 ডিগ্রি, তাই না? তাহলে এইটুকু পাই মাইনাস বি, এইটুকু পাই মাইনাস সি। তাহলে পি ডিভাইড বাই অপোজিট কোণের সাইন। তাহলে সাইন পাই মাইনাস এ থাকলে সাইনের কোনো যায় আসে? তার মানে তো সাইন এই থাকবে। তাহলে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি। অথবা এটা মনে রাখবা পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু এ ইস টু বি ইস টু সি। সাইন এ মানে কি বাই টুয়াইস আর না, বি মানে বি বাই টুয়াইস আর, সি মানে সি বাই টুয়াইস আর। টুয়াইস আর অনুপাত থাকলে কাটা যাবে না। ঠিক আছে? তার মানে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যের অনুপাতও যা, ওই বল তিনটার অনুপাতও তা। যদি লম্ব কেন্দ্র থেকে বাহুগুলোর উপর লম্ব বরাবর বল ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে, তাহলে বল তিনটার অনুপাত কত? এইভাবেই বলবে, প্রশ্ন করবে এভাবে যে একটা ত্রিভুজের লম্ব কেন্দ্র হতে বাহুগুলোর উপর লম্ব অভিমুখে তিনটি বল ক্রিয়াশীল থেকে ভারসাম্য সৃষ্টি করলে বল তিনটির অনুপাত কি হবে? বলবা বাহুগুলোর অনুপাতের সমান। অপশনে থাকবে বাহুগুলোর অপশন মানে অনুপাতের দৈর্ঘ্যের অনুপাতের সমান। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ভরকেন্দ্র, ভরকেন্দ্র নাই, কারণ ভরকেন্দ্র থেকে কোণ বের করা যায় না, ওই জন্য। ঠিক আছে? তাহলে লম্ব কেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র থেকে আমরা তিন দিকে তিনটা বল ক্রিয়া করিয়ে যে সম্পর্কগুলো হয় সেগুলো দেখলাম। ঠিক আছে? এটা গেল। এবার আসো, কিছু কিছু অঙ্ক আসে, সেটা হচ্ছে তোমার ওই
রশির টান সংক্রান্ত কিছু অঙ্ক আসে, এখানে বল ত্রিভুজের বিপরীত সূত্র দিয়ে করলে বেশি বেটার হয়। এটা আমি দেখাচ্ছি, দেখো 2-3টা ক্ষেত্র আছে যেগুলো এমসিকিউর জন্য লাগবে, জাস্ট এগুলি। এটা হচ্ছে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের দৈর্ঘ্য হচ্ছে ডি, এই দ্বন্দ্বের দৈর্ঘ্য হচ্ছে ডি, ওকে। রশির দৈর্ঘ্য মনে করো এল, রশির দৈর্ঘ্য এল। আচ্ছা, বল ত্রিভুজের বিপরীত সূত্রটাকে বলে নিই। যদি একটা বিন্দুতে ক্রিয়াশীল 3টা বল, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। যদি কোনো স্ট্রাকচারে একটা বিন্দুতে ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর 3টা বল দেখতে পাও, কটা বিন্দুতে? একটা বিন্দুতে সমতলীয় হতে হবে, ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর হতে হবে এবং ভারসাম্য সৃষ্টি করতে হবে। যদি ভারসাম্য সৃষ্টি করে এবং ওই স্ট্রাকচারে যদি দেখতে পাও এমন একটা ত্রিভুজ, যে ত্রিভুজের বাহুগুলো হবে বলগুলোর সমান্তরাল, রাইট? এই 3টা বল যদি এরকম একটা ত্রিভুজের 3টা বাহুর সমান্তরালে আসে বলে মনে হয়, তাহলে এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি। তোমার কি মনে হচ্ছে না যে পি বলটা এই বাহু বরাবর আছে, হ্যাঁ? আর কিউ বলটা এর সমান্তরাল, আর আর বলটা এই বাহু বরাবর আছে, রাইট? তাহলে কোনো একটা বিন্দুতে যদি 3টা বল দেখতে পাও, ভারসাম্য সৃষ্টি যদি করে, ওই স্ট্রাকচারে যদি একটা ত্রিভুজ আসে বা গঠন করা যায়, এমনভাবে গঠন করা যায় যেন ওই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য এই বলগুলির ক্রিয়ারেখার সমান্তরাল হয়, রাইট? সেক্ষেত্রে পি বল ডিভাইডেড বাই পি বলটা কোন বাহু বরাবর আছে? বি সি। তাহলে ওই বাহুগুলো অনুপাতে সমান হয়। কিউ ডিভাইডেড বাই সি এ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই এ বি। এই জিনিসটা লিখতে পারবা সব সময়। তাহলে এই জিনিসটা কখন লিখতে পারবা? তোমার ত্রিভুজ আর চিত্রের সাথে মিল হলো না, হ্যাঁ? তাহলে ভাই ক্লিয়ার? তাহলে এটাকে বলা হয় বল ত্রিভুজের বিপরীত সূত্র, রাইট? বল ত্রিভুজের বিপরীত সূত্র কখন কাজ করবে? একটা বিন্দুতে 3টা বল ক্রিয়াশীল থাকতে হবে, ভারসাম্য সৃষ্টি করতে হবে, ভিন্ন ভিন্ন ক্রিয়ারেখা বরাবর ক্রিয়াশীল হতে হবে, ওই স্ট্রাকচারে একটা ত্রিভুজ গঠন করতে হবে বা ত্রিভুজ গঠন হয়েই থাকবে, এমনভাবে গঠন করতে হবে যেন বলগুলোর ক্রিয়ারেখা ওই বাহুগুলোর সমান্তরালে আসে বলে মনে হয়, রাইট? তখন তুমি পি ডিভাইডেড বাই বাহুগুলোর দৈর্ঘ্য, মানে ওই বল 3টের অনুপাত হবে বাহুগুলোর অনুপাতের সমান, রাইট? যেমন দেখো, এটা একটা অনুভূমিক দ্বন্দ্ব। এই অনুভূমিক দ্বন্দ্বের এল দৈর্ঘ্যের একটা রশির উপর দিয়ে অবাধে একটা ডাবলো ওজনের একটা বস্তু অবাধে গড়িয়ে পড়তেছে। তাহলে এল দৈর্ঘ্যের রশি কত দৈর্ঘ্যের? তাহলে এটুকু এল বাই 2, এটুকু এল বাই 2, রাইট? এটা মধ্যবিন্দু। এটা কি? এখানে কিন্তু গিট নাই, এখানে কি আছে? এখানে অবাধে গড়াগড়ি করতে করতে স্থির হয়ে গেছে, রাইট? সেক্ষেত্রে দুই পাশের টান হবে সমান যদি এখানে গিট না থাকে। গিট থাকলে 2টা টান হবে আলাদা, রাইট? তাহলে ডাব্লু, এটাও টান টি, এটাও টান টি। যদি গিট না থাকে উভয় অংশের টান হবে সমান, ঠিক আছে? এবারে বলো, এই স্ট্রাকচারের টোটাল কয়টা বল দেখতে পাচ্ছ? 3টা বল আছে কিনা? আচ্ছা, এই স্ট্রাকচারে এবার এমন একটা ত্রিভুজ তোমাকে দেখাতে হবে যে ত্রিভুজের বাহুগুলো হবে এই বলগুলোর ক্রিয়ারেখার সমান্তরাল। তাহলে যেটাকে ঝুলাইছ এটাকে পিছন থেকে বর্ধিত করবা, রাইট? বর্ধিত করার পরে এই বিন্দুতে এই রেখার সমান্তরাল এখানে একটা সরলরেখা আঁকবা। তাহলে এখান থেকে সমান্তরাল একটা সরলরেখা আঁকলা, রাইট? এখান থেকে এইটুকু যোগ করে দিলা। বলো তো এই ত্রিভুজের এই বাহু বরাবর ডাব্লু কিনা? মনে হচ্ছে না যে ডাব্লুটা এই বাহু বরাবর, আর এই টিটা এ বরাবর, আর এই টিটা এ বরাবর,
আমি তো এটাই বলছিলাম। এবং আমরা এটা জানি, এটা যদি মধ্যবিন্দু, এটা হবে মধ্যবিন্দু, তাহলে এটা মধ্যবিন্দু হলে এটাও মধ্যবিন্দু হবে। 9 ছিল ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং সমান্তরাল। তাহলে এইটুকু এর অর্ধেক, তাহলে এই বাহুর দৈর্ঘ্য L/4, তাহলে এই বাহুর দৈর্ঘ্য, এটাও মধ্যবিন্দু যেহেতু এই বাহুর দৈর্ঘ্য L/4, কি বলো? আর এই বাহুর দৈর্ঘ্য কত হবে? যেটা, এটা যদি সি বিন্দু হয়, এটা যদি ক্যাপিটাল ডি হয়, DC, এটাই কত হবে? না, এটা দেখতে হবে। DC ইকুয়াল টু √ পিথাগোরাসের সূত্র অনুসারে L/4 মাইনাস D²/4, অর্থাৎ 1/2 √L² মাইনাস, দিস ইজ DC, রাইট? এখন আমাকে বলো তোমরা, এই পাগলারা, তাহলে আমি বলেছি এখানে বল ত্রিভুজের বিপরীত সূত্র ইউজ করা যাবে। তাহলে টি এর নিচে টি কোন বাহু বরাবর তার দৈর্ঘ্য L/4, W ডিভাইডেড বাই W যে বরাবর তার দৈর্ঘ্য হয় যেটা হাফ ইন্টু √L² মাইনাস D²। ওকে, তাহলে আমি এখান থেকে বলো L/4 এর পাশে গুণ করে দিতে পারি। তাহলে T ইকুয়াল টু WL ডিভাইডেড বাই 2 ইন্টু √L² মাইনাস D²। ঠিক না? এটা মনে রাখতে হবে, রশির টান। যদি L দৈর্ঘ্যের একটা রশির সাহায্যে, ঠিক আছে, অবাধে W ওজনের একটা বস্তুকে ঝুলে দেওয়া হয়, তাহলে রশির টান WL/√L² মাইনাস D²। L মানে রশির দৈর্ঘ্য, D মানে রশির দুই প্রান্ত যত দূরে বাঁধা ছিল, D মানে যত দূরত্বে বাঁধা ছিল। কি ঘটনা সঠিক কিনা বলো? তাহলে এটা পারা যাবে। আচ্ছা, আবার যদি এমনটা হয় যে একটা দ্বন্দ্বের দুই প্রান্তে দুইটা ভিন্ন দৈর্ঘ্যের রশি আছে, কি দৈর্ঘ্যের? তাহলে দেখো, এখানে একটা রশি আছে, এখানে আরেকটা রশি আছে, এখানে গিট দেওয়া আছে। কি দেওয়া আছে? গিট আছে। গিট বানান গিটে না? এখান থেকে W ওজনের একটা বস্তু ঝোলানো হয়েছে, এখানে T1 টান, এখানে T2 টান। এই বাহুর দৈর্ঘ্য মনে করো A, এটা মনে করো B, এটা মনে করো C। বাহুর দৈর্ঘ্যগুলো জানা আছে এবং এমনভাবে এই উদ্দীপকটা দেওয়া আছে যেন C² ইকুয়াল টু A² প্লাস B² হয়। তাহলে এখানে এই শর্তে একটা অঙ্ক আসে MCQ, 90 ডিগ্রি ডেফিনেটলি। তাহলে এই কোণটা কত হবে? এবং আর একটা প্রশ্ন বলা থাকবে, W এর ক্রিয়াবিন্দু মনে হবে এই দ্বন্দ্বের মধ্যবিন্দুতে, তাহলে এটা হতে হবে মধ্যবিন্দু। তাহলে কি কি থাকতে হবে? গিট থাকবে নাকি? রশিটাতে গিট থাকবে, বুঝছে? 2 নম্বর কথা হচ্ছে বস্তুটির ওজনের ক্রিয়াবিন্দু হবে দ্বন্দ্বের মধ্যবিন্দু, ওজনের ক্রিয়াবিন্দু দ্বন্দ্বের মধ্যবিন্দু, এবং দ্বন্দ্বের দৈর্ঘ্য স্কয়ার ইকুয়াল টু হবে রশির দ্বয়ের বর্গের যোগফল, রশিদ্বয়ের দৈর্ঘ্যের বর্গের যোগফল। যদি এই ঘটনা ঘটে তাহলে এখানে যে সম্পর্কটা তৈরি হবে, T1 এর নিচে হবে T1 কোণ বরাবর A, T2 ডিভাইডেড বাই B বরাবর W ডিভাইড বাই আরেকটা দৈর্ঘ্য C থাকলে সেটা, এটা সবসময় সত্য। যে রশি বরাবর টান বের করবা ওই টান বাই ওই রশির দৈর্ঘ্য, T2 ডিভাইডেড বাই T2 বরাবর যে দৈর্ঘ্য বরাবর
যে রশির টান বের করতে আসছে ওই রশির দৈর্ঘ্য ইকুয়াল টু ডাব্লু ডিভাইড বাই লাঠির দৈর্ঘ্য বা দ্বন্দ্বের দৈর্ঘ্য। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এটা একটা অঙ্ক, এটা ঠিক আছে। মোটামুটি লাইনের উপপাদ্য অধ্যায়ের এগুলো ছাড়া আর আসবে না। গতদিন যেগুলো বলেছি কোণ নির্ণয়, আজকে যেগুলো সম্পর্ক দেখালাম এগুলোই দেখো লাইনের উপপাদ্য। আর একটা জিনিস চিন্তা করতে, ভারসাম্য সৃষ্টি করলে প্রত্যেকটা বলের মান অপর দুটা বলের মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের সমানুপাতিক, এছাড়া আর কিছু আসে না। তিনটা বল ভারসাম্য সৃষ্টি করলে যে কোনো দুটা বলের মধ্যবর্তী কোণ নির্ণয় একটা আসে। গতদিন যেটা করাইছি, যে কোনো একটা বল অপর দুটা বলের লব্ধি বিবেচনা করে, যে কোনো দুটা বলের মধ্যবর্তী কোণ যদি বের করতে বলে তৃতীয় বলটাকে লব্ধি চিন্তা করে করা যাবে। তারপর লামের উপপাদ্যের সূত্রের সাহায্যে ছোট ছোট অঙ্ক দিতে পারে। তোমাকে বলবে 50 কেজি ওজনের একটা বস্তুকে দুটা রশ্মি এভাবে টানে ধরে রাখেছে, এই রেখাটা এই যে এই রশ্মি দুটা খাড়া রেখার সাথে একজন 30 ডিগ্রি কোণ আর একজন 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, রাইট? এবারে বলবে এখানে 50 কেজি ওয়েট, এটা দেওয়া আছে, দিয়ে বলবে T1 আর T2 কত। তাহলে T1 আমরা কি করবো, T1 ডিভাইডেড বাই এই কোণের সাইন, T2 বাই এই কোণের সাইন, এই 50 বাই এই কোণের সাইন, শেষ। তাহলে T1 আর T2 বেরিয়ে যাবে। তাহলে T1 ডিভাইড বাই 135 ডিগ্রি সাইন 135 ডিগ্রি, এটা ইকুয়াল টু T2 ডিভাইড বাই সাইন 150 ডিগ্রি, এটা ইকুয়াল টু W ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি। W মানে 50, রিটার্ন এভাবে করবা, জাস্ট চিত্র আঁকে জাস্ট এটা লিখে দেয়, আর কিছু বলবে না। যেখান থেকে T1 আর T2 বের করে নিয়ে ক্যালকুলেটর বসানোর দরকার নাই। T1 ইকুয়াল টু সাইন 135 ডিভাইডেড বাই সাইন 75, এভাবে স্যার করে নিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার কাটবে কেন এখানে? কারণ তোমার কাছে ক্যালকুলেটর না থাকতে পারে, তুমি কি ক্যালকুলেটরের উপর নির্ভরশীল না তোমার নিজের জ্ঞান দিয়ে তুমি কি বোঝা গেছে? তাহলে এই অঙ্কগুলো যেগুলো আসবে সেগুলো পারা যাবে সব। কি ক্লিয়ার? তাহলে আমি শেষ। এখন শুধু আমাদের বাদ থাকলো সমান্তরাল বল। সমান্তরাল বলের খালি এদিক ওদিক সরাইলে লব্ধির স্মরণ সংক্রান্ত অঙ্ক আসে, কখন লব্ধির স্মরণ ঘটে, কখন স্থান বিনিময় করলে লব্ধির স্মরণ ঘটে, কখন কোন খুঁটির উপরে চাপ কত পড়ে, এইরকম কয়েকটা অঙ্ক। আর এক অ্যাডমিশন টেস্ট তোমরা তো দু একটা জায়গা দিয়ে বুঝতেছো যে প্রশ্ন কীরকম হয়। আসলে বেসিক কয়েকটা জিনিস মনে রাখলেই হয়, মানে হাজার হাজার ওইরকম। আমাদের তো পাগল করে দিয়েছি আমরা আসলে পড়িয়ে পড়িয়ে, যে ভয় দেখিয়ে যে এত 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 কিছু লাগে। তো লাইনের উপপাদ্য চ্যাপ্টারে তো এছাড়া আর কিছু নাই। লাইনের উপপাদ্য আর বল ত্রিভুজ সূত্র। বল ত্রিভুজ সূত্রটা বলা হয়নি, বল ত্রিভুজের বিপরীত সূত্র বললাম। বল ত্রিভুজ সূত্রটা হচ্ছে এরকম যে কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল যদি একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে মানে এবং দিকে সূচিত হয় তাহলে তারা ভারসাম্য সৃষ্টি করবে। ঠিক আছে? আর এখানে দিয়েছিলাম ভারসাম্য সৃষ্টি করলে, ঠিক আছে? আর ওখানে বলা হয়েছে একটা বিন্দুতে ক্রিয়াশীল, এই দেখো এই বিন্দুতে ক্রিয়াশীল তিনটা বল যদি একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই ক্রমে মানে এবং দিকে সূচিত করা হয়, অর্থাৎ এটা যদি 3 একক হয় এই বাহুর দৈর্ঘ্য হবে 3 একক, দৈর্ঘ্যটা হবে। এটা যদি 5 একক হয় এই বাহুর দৈর্ঘ্য 5 একক হতে হবে। এই দৈর্ঘ্য যদি 7 হয় তাহলে এর দৈর্ঘ্য 7 একক হতে হবে। এবং তোমাকে দেখতে হবে যে এরা ত্রিভুজ গঠনের শর্তকে মেনে চলে কিনা। বলো 3 আর 5-এর যোগফল কত? 8 7-এর থেকে বড় কিনা? এটা ত্রিভুজ গঠনের শর্তকে সাপোর্ট করে কিনা? এটা ত্রিভুজ গঠনের শর্ত হচ্ছে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাই কিনা? তাহলে আমি যদি তোমাকে বলি নিম্নের কোন তিনটি বল ভারসাম্য সৃষ্টি করে, এরকম একটা প্রশ্ন আসে, নিম্নের কোন তিনটি বল ভারসাম্য সৃষ্টি করে, দেখতে হবে যে কোনো দুইটার সমষ্টি তৃতীয়টা অপেক্ষা বৃহত্তর আছে কিনা। সমান হতে পারে, হ্যাঁ বৃহত্তর হবে। তাহলে লেখো, তাহলে নিম্নের কোন তিনটি বল ভারসাম্য সৃষ্টি করতে পারে। তাহলে এই ধরনের অঙ্ক আসলে
দেখতে হবে। তাহলে উত্তর মানে আমরা দেখব কি করে, যে কোনো দুটি বলের সমষ্টি তৃতীয় বলের সমান হবে অথবা বৃহত্তর হবে। এটা লিখে রাখো, তাহলে হবে যে কোনো দুটি বলের সমষ্টি তৃতীয় বলের সমান হবে বা তার থেকে বড় হবে, রাইট? তবে ভারসাম্য সৃষ্টি করতে পারে। কারণ কি, দেখা গেল এইদিকে 3 আছে, এদিকে আবার 5 আছে, 3 আছে, এখানে 5 আছে, 8 আছে, এদিকে কি বলো, ভারসাম্য সৃষ্টি করতে পারে না যদি সমান আর বিপরীতমুখী হয়? আমি জাস্ট তো বলেছি নিম্নে কোন 3টি বল ভারসাম্য সৃষ্টি করার সম্ভাবনা আছে। তাহলে দেখতে হবে যে কোন 3টা বলের সমষ্টি, মানে যে কোনো 2টা বলের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা তৃতীয় বল অপেক্ষা বৃহত্তর হবে অথবা সমান হবে, কি রাইট? কেমন থাকবে না? ত্রিভুজ হলে তো ভারসাম্য সৃষ্টি করবেই যদি এক বিন্দুতে ক্রিয়াশীল হয়। একটা বিন্দুতে ক্রিয়াশীল যদি হয় এবং তারা যদি ত্রিভুজ গঠনের শর্তকে সাপোর্ট করে তাহলে ভারসাম্য সৃষ্টি করবে, রাইট? যদি ত্রিভুজ গঠনের শর্তকে সাপোর্ট না করে ভারসাম্য সৃষ্টি করবে না, রাইট? আচ্ছা, এক বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, কিন্তু এক বিন্দুতে ক্রিয়াশীল 3টি বল। যেমন এখানে এক বিন্দুতে ক্রিয়াশীল কিনা, এদিকে আবার এদিকে, এক বিন্দুতে কিনা। ভারসাম্য সৃষ্টি করতে হলে একটা বিন্দুতেই হতে হবে সবসময়, তাছাড়া হবে না। একাধিক বিন্দুতে হলে হবে না, রাইট? হ্যাঁ, এই যে 3 আর 5-এর যোগফল কত, এরা তো ভারসাম্য সৃষ্টি করবে, মানুষ করবে তো বলগুলো রে পাগলা। আরে এই বল 3টা ভারসাম্য সৃষ্টি করলে একটা ত্রিভুজ গঠন করতে হবে, ঠিক আছে? এক বিন্দুতে ক্রিয়াশীল 3টা বল যদি ত্রিভুজ গঠনের শর্তকে সাপোর্ট করে তখন সেই 3টা বল ভারসাম্য সৃষ্টি করে, এটা বলেছি, ঠিক আছে? আর যদি বলতো একটা ত্রিভুজের 3টা বাহু বরাবর 3টা বল ক্রিয়া করে তাহলে সেই 3টা বল আসলে ভারসাম্য সৃষ্টি করে না, ওখানে চোরকের মতো ঘুরাবে, খেলে কি করবে, ঘুরতে থাকবে, এটা মোমেন্ট তৈরি করবে, ঠিক আছে? যদি একই ক্রমে 3টা বল এভাবে ঘুরতেই থাকে, তুমি একটা ত্রিভুজ আকৃতির পাত নিয়ে বাহু বরাবর 3টা বল প্রয়োগ করে তো ঘুরতেই থাকবে এটা, ঠিক না? তো যাই হোক, কে ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্কগুলো আসে আর কি। তো আরেকদিন করিয়ে তাহলে সমান্তরাল বল শেষ করে দেবো। 3টা ক্লাস নিতে চাইছিলাম না, আচ্ছা আরেকটা নেব, 4টে। হ্যাঁ, মেলা সময় আছে। দেখো তোমার হচ্ছে জাস্ট কয়েকটা পয়েন্ট মনে রাখলে তো তুমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো কি কি আসে। লাইন একদম বল ত্রিভুজের বিপরীত আর বল ত্রিভুজ, এছাড়া এর অংশ কিছু নাই।